হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমরা তোমাদের জীবন ও জীবিকা বইয়ের নতুন আরো একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। অধ্যায়টার নাম হচ্ছে স্কিল কোর্স 1 ইকো ট্যুর গাইডিং। তো এই অধ্যায়টা আমরা 3টা পর্বে ভাগ করেছি। আজকে প্রথম পর্ব, যথাক্রমে আমরা খুব দ্রুত দ্বিতীয় এবং তৃতীয় পর্ব আপলোড করে দিব, কারণ আমাদের হাতে সময় খুব কম। এখন কথা হচ্ছে এই অধ্যায় থেকে আমরা কি কি শিখব। এই অধ্যায় থেকে শিখব যে ইকো ট্যুরিজমটা আসলে কি, কিভাবে ট্যুর প্ল্যান করতে হয়, কেন আমরা ট্যুরে যাব, ইকো ট্যুর গাইডিং সম্পর্কে জানবো, তারপর হচ্ছে ট্যুর গাইডের গুরুত্বটা কেমন ইত্যাদি বিষয় এই অধ্যায় থেকে আমরা জেনে নিব। তো গুরুত্বপূর্ণ আছে এই অধ্যায়টা, কারণ আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, জানতে যাই, শিখতে যাই, কিন্তু কোনো প্ল্যান থাকে না, প্ল্যান করে যায় না। অনেকে আছে এরকম যে ধুমধাম বের হয়ে যায়, প্ল্যান থাকে না। তো এক্ষেত্রে দেখা যায় যে ট্যুরটা আসলে তেমন সফল হয় না, ট্যুরের মজা পাওয়া যায় না, আনন্দ করা যায় না, শেখা যায় না। তো আমরা এই অধ্যায় থেকে অনেক কিছু জানবো। তো আমরা শুরু করি অধ্যায়টা, যেখানে বলা আছে যে ইকো ট্যুর গাইডিং। আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, যে আমরা কয়েকটা জিনিস একটু দেখে নেই। এই যে এইগুলা, যে ইকো ট্যুরিজম কি, এটা সংজ্ঞাটা আগে তোমরা মুখস্থ করবা, একবারে ডিরেক্টলি মুখস্থ করবা, কোনো কথা নাই, ঠিক আছে? যে ইকো ট্যুরিজম কি, পরিবেশ বান্ধব পর্যটন এলাকায় প্রকৃতি পরিবেশ ও জীববৈচিত্র্যের কোনো প্রকার ক্ষতি না করে প্রকৃতির অপার সৌন্দর্য উপলব্ধি, উপভোগ ও অধ্যয়নের নাম হলো কি, ইকো ট্যুরিজম। তাহলে ইকো ট্যুরিজম এটার মানেটা কি বুঝছো তো নিশ্চয়ই? তোমাদেরকে বলি যে তুমি যদি সাতছড়ি যাও, সাতছড়ি জাতীয় উদ্যান নামে একটা পার্ক আছে, তারপরে আরো আছে যেমন মুরাইচড়া ইকো পার্ক, এটা হচ্ছে সিলেট, তারপরে হচ্ছে এইদিকে কোন দিকে, যে শেরপুরের দিকে মধুটিলা আছে, আরো এরকম অনেকগুলো আছে, অনেক মানে পার্ক আছে আমাদের বাংলাদেশে। ইকো পার্ক হচ্ছে মানে ন্যাচারালি এটা ক্রিয়েট হয়েছে, কোনো কৃত্রিমতা এটার মধ্যে নাই। তুমি যাইবা, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবা, জীববৈচিত্র্যের যে একটা মানে ধারা আছে এটা উপভোগ করবা তুমি। এটা হচ্ছিল আসলে ইকো ট্যুরিজম। এই জন্যই মানে বিভিন্ন জায়গাতে পার্কগুলোর নাম দেয় ইকো পার্ক, ঠিক আছে? তো অনেকে কৃত্রিম ভাবে তৈরি করেও ইকো পার্ক নাম দেয়, কিন্তু কৃত্রিম ভাবে তৈরি করে সে এটাই বোঝাতে চায় যে প্রাকৃতিক ভাবে পরিবেশটা এরকম থাকে আর কি। যাই হোক, তারপরে দেখো যে তোমরা বুঝলা কিন্তু অলরেডি যে ইকো ট্যুরিজমটা আসলে কি। অধ্যায়টাতে তুমি, আমি এটা পড়ায় দেওয়ার পর অধ্যায়টা তুমি জাস্ট পড়লেই এটা বুঝতে পারবা যে ইকো ট্যুর জিনিসটা কি। তারপর ইকো ট্যুর গাইড কাকে বলে, যে তোমাকে এই মানে ভ্রমণের কাজে সহযোগিতা করবে, পরিচালিত করার জন্য সাহায্য করবে, বিভিন্ন স্পট তোমাকে ঘুরে ঘুরে দেখাবে, সেটা হচ্ছে ইকো ট্যুর গাইড। এখানে লিখছি যে যারা ভ্রমণকারীদের সাথে কাজ করে, তাদের পরিচালিত করেন, বিভিন্ন স্পট সম্পর্কে ধারণা দেয়, তাদেরকে ইকো ট্যুর গাইড বলে। তৃতীয়ত হচ্ছে ইকো ট্যুরের সুবিধা। আমি খুব এক লাইনে লিখছি, খুব সংক্ষিপ্তভাবে, যেন একটু মানে আলাদা ধারণা হয়ে যায় এই অধ্যায় সম্পর্কে। ইকো ট্যুরের সুবিধা হচ্ছে পরিবেশ রক্ষায় সহযোগিতা, সহযোগিতা করে, দুইবার হয়ে গেছে, পরিবেশ রক্ষায় সহযোগিতা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করে। ইকো ট্যুর গাইডিং এর উদ্দেশ্য কি, পর্যটকদের ভ্রমণকে নিরাপদ, চিন্তামুক্ত ও আরামদায়ক করা, এই ইকো ট্যুর গাইডিং এর উদ্দেশ্য। আমরা বইয়ে চলে যাই। এখন মোটামুটি আমাদের ধারণা হয়ে গেছে যে ইকো ট্যুর গাইডিংটা আসলে কি। এখানে বলছে যে এটা তোমরা পড়বা, যে এই কোর্স শেষে তুমি কি কি জানতে পারবা। তো আমি তো অলরেডি বলেই দিছি যে কি কি জানতে পারবা। তারপর নিচে গেলে সুন্দর ছবি একটা পাইবা। পরের পৃষ্ঠাতে কবি জীবনানন্দ দাশের একটা কবিতার অংশ দেওয়া আছে এখানে, যে আবার আসিব ফিরে দানশিরির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে বেশে একদিন আসিব এই কাটাল ছায়ায়। এগুলা পড়বা, তোমরা নিজেরাই পারবা, ঠিক আছে? তারপর ইকো ট্যুরিজমের ভাবনা সম্পর্কে এখানে একটা গল্প দেওয়া আছে, এই গল্পটা তুমি পড়বা। হ্যাঁ, চাচা বাতিজার একটা গল্প আছে এখানে, তোমরা পড়বা। ইকো ট্যুরিজম ও ইকো ট্যুর, তো আমি অলরেডি সংজ্ঞা তোমাদেরকে দিয়ে দিছি, তোমরা অলরেডি বিষয়টা বুঝে ফেলছো। তো এইখানে তোমরা একটু পড়বা, এই যে এই সংজ্ঞাটা আছে,
যে পরিবেশ ও প্রকৃতির নিয়মের কোনো ব্যাঘাত না ঘটিয়ে প্রকৃতির অপরূপ শোভা উপভোগ করার পাশাপাশি গভীরভাবে প্রকৃতিকে জানা ও উপলব্ধি করাই হলো ইকো ট্যুরিজম। ঠিক আছে, তো তুমি একটা প্লেসে যাইলা, একটা প্রাকৃতিক পরিবেশ, সেখানে যায় বিভিন্ন জিনিস তুমি উপলব্ধি করলা, শিখলা, অধ্যয়ন করলা, গবেষণা করলা। এটা কিন্তু তুমি যদি একটু গবেষক হও তাহলে অনেক মানে শিখতে পারবা, তুমি অনেক জানতে পারবা, তুমি ট্যুরে যেয়ে অনেক মজা করতে পারবা। ঠিক আছে, মজা করা মানে এই নয় যে শুধু হ্যাঁ গান বাদ্য নিয়ে লাফালাফি করা। ঠিক আছে, গান বাদ্য ছাড়া মানে গান বাদ্য আসলে করলে মানে গান বাদ্য দিয়ে মেজাজটা গরম হয়ে যায়। তো এটা না করে আমরা কি করতে পারি যে ন্যাচারালি যে যে বিষয়গুলো আছে আমরা একটু সবাই মিলে বসে বসে একটু লম্বা একটা হ্যাঁ কি বলে এটাকে, যে এখন কাওয়ালির একটা যুগ চলতেছে, স্টুডেন্টরা এখন গান বাদ্য বাদ দিয়া কাওয়ালি গাইতেছে। এটা একটা ভালো জিনিস যে কাওয়ালির মধ্যে একটা দফ থাকে, দফ দিয়ে বাজায় এবং গান টান গায়, এটা ভালো। তো এটা আমরা করতে পারি, মানে গলা ছেড়ে আমরা গাইতে পারি। ঠিক আছে, শুধুই কি খালি মানে প্রেম প্রীতির গান আছে? হ্যাঁ, এছাড়াও তো অন্যান্য অনেক গান আছে, কোনো সমস্যা নাই। তো আমরা এটা করতে পারি। আর একটা বিষয় আমি তোমাদেরকে বলে দিই, তোমরা যারা একটু ধর্মভীরু আছো মানে ধার্মিক, তোমরা এটা করতে পারো যে তোমরা এরকম নিয়ত করতে পারো। হ্যাঁ, নিয়ত করলে কিন্তু যতক্ষণ তুমি আল্লাহর এই দুনিয়াটা ঘুরবা, গবেষণা করবা, ততক্ষণ তুমি সওয়াব পাইবা। ঠিক আছে, তো নিয়তটা করবা এরকম যে আল্লাহ আমি তোমার এই এলাকাটা ঘুরতে যাচ্ছি, ঘুরে ঘুরে তোমার কি করব, শুকরিয়া জ্ঞাপন করব যে কত সুন্দর করে তুমি বানাইছো। যদিও বাংলাদেশে, আমাদের বাংলাদেশে অনেক অনেক মানে নয়নাভিরাম দৃশ্য আছে যেগুলা আসলে দেখলে মানে মন জুড়ে যায়, এগুলো তুমি এই প্লেসগুলোতে তুমি যাইতে পারো। তো পরিবেশ ও প্রকৃতির নিয়মে, এখানে সংজ্ঞাটা আমি বলেছি, পরিবেশ ও প্রকৃতির নিয়মের কোনো ব্যাঘাত না ঘটিয়ে প্রকৃতির অপরূপ শোভা উপভোগ করার পাশাপাশি গভীরভাবে প্রকৃতিকে জানা উপলব্ধি করাই হলো ইকো ট্যুরিজম। পর্যটনের এই ধারণা এসেছে পরিবেশের যথাযথ পরিবেক্ষণের রক্ষণাবেক্ষণের ভাবনা থেকে। পর্যটনকে শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিবেশে ভারসাম্য রক্ষায়, ভারসাম্য বজায় রাখার প্রতি যত্নবান হওয়ার উপলব্ধি এই ইকো ট্যুরিজম ধারণার সঙ্গে যুক্ত। তার মানে এটা থেকে আরেকটা পজিটিভ দিক আমরা পাইতে পারি যে আমরা পার্ক ক্রিয়েট করব না, ন্যাচারাল যে মানে ইয়াগুলো আছে, দৃশ্যগুলো আর ন্যাচারাল যে জায়গাগুলো আছে এইগুলোকে আমরা ধারণ করব, ধরে রাখবো, যে ন্যাচারালিটি যেন কি হয়ে না যায়, ধ্বংস না হয়ে যায়। ঠিক আছে, তো এইখানে আরো কথাবার্তা আছে, তুমি পড়বা যে ভ্রমণ পিপাসু মানুষ আজকাল যান্ত্রিক একঘেয়ে জীবনের ক্লান্তি দূর করার জন্য প্রকৃতির কাছাকাছি থেকে বাস্তব অভিজ্ঞতা নেওয়ার জন্য ব্যাকুল। ইকো ট্যুরিজমের মূল ভাবনায় তাই কোনো এলাকার স্থানীয় জনগোষ্ঠীর জীবনধারা, শিল্প সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, বিদ্যমান বৈচিত্র্যময় পরিবেশ, পশু পাখির স্বাধীন চলাচল ইত্যাদি উপাদানই ঠাঁই করে নিয়েছে। ঠিক আছে, যে এখানে বন্দি কোনো কিছু থাকবে না, ন্যাচারাল ভাবে যা চলে এরকম থাকবে। এইটাই আসলে ইকো ট্যুরিজম। ইকো ট্যুর দিবা, বেশি বেশি জানতে পারবা, শিখতে পারবা, মনটাও ভালো থাকবে। আমরা পরের পেজগুলোতে যাচ্ছি। তো দেখো এখানে একটা দৃশ্য দেওয়া আছে যে কতগুলো হরিণ আছে, বাঘ আছে, বানর আছে। তো এখানে প্রাকৃতিক ভাবে কিছু দৃশ্য দেখলে খারাপও লাগে, কিন্তু কিছু করার নাই, এটা এই সিস্টেম। যেমন বাঘ নিরীহ হরিণগুলোকে ধরে ধরে খায়, তো এটা দেখলে আসলে খারাপ লাগে, কারণ হরিণগুলো আসলে দেখতে অনেক কিউট। তারপর এই যে কুমির আছে, হরিণগুলোকে ধরে খায়, বক, এরকম এটা সিস্টেমই এটা। ঠিক আছে, কিন্তু কষ্ট লাগে, মানে কষ্ট লাগার কিছু নাই, এটাই সিস্টেম। যেমন গরু কুরবানির সময় আমরা যে আদর করি, গরুগুলোকে পালি, তারপর কুরবানি দেই, এটা কিন্তু কষ্ট লাগে, কিন্তু এটা তো সিস্টেম বা নিয়ম, এটা করা তো উপায় নাই। আর সবকিছু আল্লাহর মানে আল্লাহ যেভাবে বলছেন বা এই নিয়মে আমরা করতে পারি, সমস্যা নাই। তারপরে হচ্ছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন, এটা সুন্দরবন। এখন এই পেজে একটা কাজ আছে, গ্রুপ ওয়ার্ক বলে এটারে, দলগত কাজ। নিজ এলাকার ইকো ট্যুর স্পট খুঁজি, মানে তোমার এলাকায় প্রাকৃতিক সৌন্দর্যের একটা মানে একটা স্থান তুমি খুঁজে বের করবা, খুঁজে বের করে এখানে একটা ট্যুর দিবা নাকি, এরকমই তো লেখা আছে। দেখি কি লেখা আছে, কয়েকটি দলে ভাগ হয়ে আলোচনার মাধ্যমে নিজ নিজ এলাকায় ইকো ট্যুরের জন্য সম্ভাব্য স্পট বা জায়গাগুলোর একটি তালিকা প্রস্তুত করো। প্রতিটি দল নিজেদের তালিকা দেয়ালে ঝুলিয়ে দাও। ঠিক আছে, যে তোমার এলাকায় এই এই জিনিসগুলো আছে। যেমন আমার এলাকায় হচ্ছে মানে আমার তো কিশোরগঞ্জ এলাকা, তো কিশোরগঞ্জের
হাওর আছে, তারপরে হাওরের বিভিন্ন স্পট আছে যেমন অষ্টগ্রাম, মিঠামইন, হ্যাঁ, ইটনা, এগুলা কিন্তু এক একটা এলাকা, সবগুলোই হাওর অঞ্চল। তারপরে এইদিকে আমাদের জঙ্গলবাড়ি আছে, জঙ্গলবাড়ির মধ্যে ঈশাকার দুর্গ আছে, ঈশাকার দুর্গ। এগুলা তো আসলে মানে জঙ্গলবাড়ি এলাকাটা আর খুবই শীতল থাকে, খুবই সুন্দর, মানে বিকেল বেলা হাঁটলে প্রাণটা জুড়ে যায়, এটা বলার অপেক্ষা রাখে না। তারপরে চন্দ্রাবতীর মন্দির আছে, আমাদের বাড়ির পাশেই হচ্ছে চন্দ্রাবতীর মন্দির বা চন্দ্রাবতীর বাড়ি। যাই হোক, এরকম স্পট তোমরা খুঁজে খুঁজে বের করলা এবং তোমাদের ইয়াগুলোতে টানায় দিলা যে এই বিষয়গুলো আছে। সব দলের তালিকা থেকে একই স্পটের একই নাম যেগুলো এসেছে তালিকায়, এগুলো চিহ্নিত করে একটি পোস্টারে লেখো। এরপর অবশিষ্ট অন্যান্য স্পটের নামগুলো ও উক্ত পোস্টারের অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত তালিকা বানাও। মানে সবগুলো বানায় একটা তালিকা সমন্বিত তালিকা, বা এটা কি বলে, ইন্টিগ্রেটেড একটা লিস্ট বানানোর জন্য বলছে, একসাথে বানাইবা আর কি একটা পোস্টারের মধ্যে। তো এই কাজটা আমরা একটু দেখতে চাই কিভাবে মানে করা যায়। তো এটা নিজেরা করতে পারো নিজেদের মতো। আমি একটা নমুনা উত্তর তোমাদেরকে দেখাই। জাস্ট ওয়েট। দেখো, নিজ এলাকার টুরিস্ট স্পট সম্পর্কে ধারণা। এখানে যে আমি সুমন, এই যে এখান থেকে আমি সুমন অষ্টম শ্রেণীতে পড়ি। শ্রেণী শিক্ষকের নির্দেশে কয়েকটি দলে ভাগ হয়ে আলোচনার মাধ্যমে নিজ নিজ এলাকায় ইকো ট্যুরের জন্য সম্ভাব্য স্পট বা জায়গাগুলোর একটা তালিকা প্রস্তুত করি। প্রতিটি দল নিজেদের তালিকা দেয়ালে ঝুলিয়ে দিই। সব দলের তালিকা থেকে একই স্পটের নামগুলো চিহ্নিত করি, একটি পোস্টারে লিখি। ঠিক আছে। তারপর হচ্ছে পোস্টার নাম্বার 1, যেমন এখানে একটা তো প্রথম দল, মনে করো যে পদ্ম দল, ঢাকা। তারপর পোস্টার নাম্বার 2 রূপসা দল, খুলনা। পোস্টার 3 আছে কি কর্ণফুলী দল, চট্টগ্রাম। পোস্টার 4 আছে কীর্তনখোলা দল, বরিশাল। পোস্টার 5 আছে সুরমা দল, সিলেট। মানে অঞ্চলগুলোর নাম দেওয়া আছে। তো ঢাকাতে হচ্ছে কি কি আছে, বলদা গার্ডেন, ইকো ট্যুরিজম স্পট, ওয়ারি ঢাকা। ঢাকা জাতীয় স্মৃতিসৌধ আছে, সাভার ঢাকা। খুলনা দলের পোস্টার 2 আছে সুন্দরবন, বাংলাদেশের বৃহত্তম ম্যানগ্রোভ বন, সুন্দরবন, খুলনা। সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলায় অবস্থিত এবং মংলা সমুদ্র বন্দর আছে বাগেরহাটে। 3 নম্বর পোস্টে আমরা দেখতে পাইতেছি যে চট্টগ্রাম লিখছে যে ডিসি হিল ও ফয়েজ লেক, চট্টগ্রাম। এছাড়াও অনেক আছে, বাট এখানে দুইটা করে দিছে আর কি, তোমরা অনেক লিখতে পারবা, কোনো সমস্যা নাই। পোস্টার 4 আছে কুয়াকাটা সমুদ্র সৈকত ও পায়রা সমুদ্র বন্দর, পটুয়াখালী, বরিশাল। তারপর হচ্ছে পোস্টার মানে 5 মধ্যে আছে সুরমা দল, সিলেট। মায়াবী ঝর্ণা আছে, জাফলং ও সাদা পাথর আছে, সিলেট। আরো আছে, অনেক আছে, লিখলে তো শেষ হবে না। ঠিক আছে, তোমরা চাইলে লিখতে পারো। এইভাবে তোমরা পোস্টার ক্রিয়েট করে করে টানায় দিতে পারো। এখানে তো আসলে পোস্টারে কোনো কিছু নাই, জাস্ট একটা নমুনা দেখানো হইলো আর কি। তোমরা তোমাদের মতো করে পোস্টার বানাইবা এবং উপস্থাপন করবা। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে ইকো ট্যুরিজম বা ইকো ট্যুর চাই কেন? কেন তুমি ইকো ট্যুর দিবা? কারণ হচ্ছে তুমি পরিবেশ সম্পর্কে জানবা, তুমি বৈচিত্র্য সম্পর্কে জানবা, পরিবেশকে কিভাবে ধারণ করতে হয় সেই সম্পর্কে জানবা, এবং স্থানীয় সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জানবা। এই জন্য তোমার ইকো ট্যুরে যেতে হয়। ঠিক আছে। তো এখানে অনেক কথা লেখা আছে, তুমি জাস্ট পড়বা, তাইলে বুঝবা যে কেন ইকো ট্যুরের প্রয়োজন। আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাই, জীব বৈচিত্র্য সংরক্ষণ করতে চাই, সংস্কৃতি সম্পর্কে জানতে চাই, পরিবেশকে কিভাবে টিকায় রাখতে হয়, পরিবেশ বান্ধব আমরা কিভাবে পর্যটন মানে গড়ে তুলতে পারি, এই সম্পর্কে এখানে বলা আছে। আমাদের দেশে ইকো ট্যুরের সম্ভাবনা কেমন, আমাদের প্রবাবিলিটি বা সম্ভাবনা আছে এখানে লেখা আছে। তো আমি বলবো আমাদের দেশটা অনেক সুন্দর, বাট আমাদের চরিত্র খারাপ। কেমন চরিত্র খারাপ? প্রত্যেক জায়গায় কিন্তু আমাদের মানে আমরা পরিবেশকে ধ্বংস করছি। যেমন প্লাস্টিক বা যে পলিথিন আছে বিভিন্ন জায়গাতে, যেমন আমি আমাদের এলাকারটা বলি, আমাদের বাজারে কোনো ময়লা ফেলা নির্দিষ্ট জায়গা নাই। তো আমাদের বাজারটা নরসুন্দা নদীর তীরে অবস্থিত। তো এই নদীতে সবাই যে ময়লা ফেলায়, মানে হচ্ছে নদী জাস্ট লাইক এ ডাস্টবিন। ঠিক আছে। তো আলাদা করে একটা কি রাখা উচিত, ময়লার স্তূপ বানানো উচিত, এবং প্লাস্টিক এবং হচ্ছে পচনযোগ্য যেগুলো আছে এগুলোকে আলাদা করে 2টা ক্ষেত্র বানানো উচিত, যেখানে একটা পচবে আর একটা পচবে না। যেটা পচবে না সেটাকে আমরা মানে শুকায় কালেক্ট করে নিয়ে আমরা রিসাইকেল করার একটা চিন্তা ভাবনা করতে পারবো। এছাড়া হচ্ছে যে প্রত্যেক জায়গায় কিন্তু দুর্নীতি হয়,
যেমন প্রাকৃতিকভাবে যদি বনাঞ্চল থাকে তাহলে সেখান থেকে অবৈধভাবে, হ্যাঁ, গাছপালা কেটে ফেলা হয়, গাছপালাগুলোকে মানে পাচার করে দেওয়া হয়। তো এটা আমাদের কারণে আমরা কি করছি, মানে প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস করছি, প্রাকৃতিকভাবে গড়ে ওঠা জিনিসগুলোকে ধ্বংস করছি। যাই হোক, তো আমাদের দেশে ভৌগোলিকভাবে যে অবস্থান, আমাদের হিউজ সৌন্দর্যের একটা দেশ আমাদের, যেটা বলার অপেক্ষা রাখে না। আমাদের নদী আছে, আমাদের পাহাড় আছে, তারপরে হাওর আছে, হ্যাঁ, তারপর সমুদ্র আছে, সবকিছু আমাদের আছে। কোনটা নাই? অন্যান্য কান্ট্রিতে দেখা যায় যে আমাদের ওই যে পশ্চিমের যে কান্ট্রিগুলো আছে, উত্তর দিকের যে কান্ট্রিগুলো আছে, এইগুলাতে কি মানে অনেক কান্ট্রিতে কি নাই, নদী নাই, তারপরে সমুদ্র নাই। সেই হিসাবে আমাদের দেশ অনেক সুন্দর, যেটা বলার অপেক্ষা রাখে না। এখানে এগুলাই বলা আছে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, আসলে তুমি খুঁজে পাইবা না। বাট আমাদের দেশের থেকে আরো সুন্দর দেশ আছে, সেটা মানে সেটা অস্বীকার করার মতো না। বাট আমাদের দেশটাও অনেক সুন্দর, এখানে তুমি এগুলাই জানতে পারবা। এই যে এটা হচ্ছে কি বিছনাকান্দি, সিলেট। এখানে কে না যেতে চায়? কি একটা সৌন্দর্য জায়গা, কে না চিনে এটাকে। তারপরে হচ্ছে 127 পৃষ্ঠা, আমরা এই 27 পৃষ্ঠা পর্যন্ত ক্ষান্ত দিব আমাদের টার্গেট অনুযায়ী। আমরা 3টা মানে পর্ব বানাইছি, তো আজকে হচ্ছে 123 থেকে 127 পৃষ্ঠা পর্যন্ত মানে আমাদের আজকের পর্ব। যাই হোক, তো এইখানে বলছে ইকো ট্যুর স্পট। আগের একই দলে ভাগ হয়ে প্রতিটি দল নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ট্যুর স্পটের তালিকা বানাও। প্রথমে যে কোনো একটা দলের তালিকা উপস্থাপন করো। উপস্থাপিত তালিকায় অন্যান্য দলের যেগুলো বাদ পড়েছে সেগুলোর নাম অন্তর্ভুক্ত করে পোস্টারে একটি সমন্বিত তালিকা বানাও এবং শ্রেণীকক্ষে টানিয়ে দাও। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমরা এখন এই কাজটা করব, ইকো ট্যুর স্পট। ওকে, তাহলে আমরা এখানে একটু দেখে ফেলি যেটা নমুনা আনসারটা কেমন হবে। এটা হচ্ছে ইকো ট্যুর স্পট। তো এই যে নমুনা উত্তর এখান থেকে, যে প্রথম পর্যায়ে কাজের তালিকায় অন্যান্য দলের যেগুলো বাদ পড়েছে সেগুলোর নাম অন্তর্ভুক্ত করে পোস্টারে একটি সমন্বিত তালিকা বানাই এবং শ্রেণীকক্ষে টানিয়ে দেই। ঠিক আছে, আচ্ছা আমি একটু পরে আসতেছি আবার। ওকে, মাঝখানে একটু ব্রেক নিছিলাম। যাই হোক, তো এখানে প্রথমে পদ্মা দল কি করলো, ঢাকার যে টুরিস্ট স্পটগুলো আছে এগুলো লিখলো, যে মিরপুর চিড়িয়াখানা ঢাকা, বোটানিক্যাল গার্ডেন মিরপুর, সাফারি পার্ক গাজীপুর, তারপর হচ্ছে কি সাফারি পার্ক গাজীপুর আছে, রূপসা জমিদার বাড়ি চাঁদপুর, 201 গম্বুজ বিশিষ্ট মসজিদ গোপালপুর টাঙ্গাইল, তারপর হচ্ছে নিকলি হাওড় দিল কিশোরগঞ্জ। ঠিক আছে, তারপর রূপসা দল খুলনা, হ্যাঁ, 60 গম্বুজ মসজিদ লিখছে বাগেরহাট, SM সুলতানের শিশু স্বর্গ ও আর্ট গ্যালারি, তারপর হচ্ছে মুজিবনগর স্মৃতিসৌধ মেহেরপুর, বনবিলাস চিড়িয়াখানা খুলনা, তারপর কর্ণফুলী দল চট্টগ্রাম, কেওক্রাডং, তাজিংডং, বগার লেক, ডিম পাহাড়, দেবতাকুম, নাফাকুম, নীলগিরি নীলাচল বান্দরবান, তারপর হচ্ছে সাজেক ভ্যালি, কাপ্তাই লেক, শুভলং ঝর্ণা, হ্যাঁ, রাঙ্গামাটি। তারপর চতুর্থ যে আছে, আচ্ছা এখানে আরো আছে, তারেং পাহাড়, আলু টিলা গুহা, খাগড়াছড়ি, চট্টগ্রামের কর্ণফুলীতে আর ইয়াতে কর্ণফুলী দল লিখছে এটা চট্টগ্রামের। কক্সবাজার সমুদ্র সৈকত আছে, সেন্ট মার্টিন দ্বীপ আছে, চেরাদ্বীপ, কক্সবাজার, চন্দ্রনাথ পাহাড় আছে, মহামায়া লেক আছে, খৈয়াছড়া ট্রেইল আছে, নাপিত্তাছড়া ট্রেইল আছে, সীতাকুণ্ড চট্টগ্রাম। তো আমি চট্টগ্রাম পাহাড়, মহামায়া লেক, হ্যাঁ, চন্দ্রনাথ পাহাড়, মহামায়া লেক, খৈয়াছড়া ট্রেইল, নাপিত্তাছড়া ট্রেইল, সীতাকুণ্ড ইত্যাদি ঘুরছি অনেক, কিন্তু অনেক বাকি আছে এখনো আমার ঘোরার। কর্ণফুলীর দলে যেগুলো লিখছে চট্টগ্রামের কেওক্রাডং, তাজিংডং, এগুলো আমার ঘোরার ইচ্ছা আছে, মানে এখানে শখ আর কি। তারপর যে সাজেক ভ্যালি, অবশ্যই এটা সৌন্দর্যের একটা মানে চরম একটা জায়গা। তারপর হচ্ছে কাপ্তাই লেক, এগুলো আছে, এগুলো ইনশাল্লাহ ঘুরবো, যদিও পাহাড়ে এখন ঝামেলা চলতেছে, জানি না কবে এটা শেষ হয়। তারপর হচ্ছে কীর্তনখোলা দল বরিশাল লিখলো লাকুটিয়া জমিদার বাড়ি, দুর্গাসাগর দিঘি, ভাসমান পেয়ারা বাগান বরিশাল। কীর্তনখোলা দল আরো লিখলো কি, যে পটুয়াখালী বৌদ্ধ বিহার। তবে এখানে সবচেয়ে মানে সুন্দর একটা জায়গা হচ্ছে ভাসমান পেয়ারা বাগানটা দেখা,
পেয়ারা বাগান বলতে বাসমান বলতে মানে এখানে বাসমান বাজার বসে আর কি। তারপর হচ্ছে সুজারাদ, কেল্লা, জালকাঠি, পোলোকাঠি, বুদ্ধবিহার, পটুয়াখালী বুদ্ধবিহার এগুলো দিচ্ছে। সুরমাদল সিলেটের ইয়াতে লিখছে মাধবকুণ্ড আছে, জলপ্রপাত আছে, মাধবকুণ্ড জলপ্রপাত। হাকালুকি হাওর মাধবপুর লেকটাতে ঘুরছি। লাউয়াচড়া জাতীয় উদ্যানে ঘোরা হয়ে গেছে। শ্রীমঙ্গল চা বাগান ঘোরা হয়ে গেছে। বাকি আছে কি আমার টাঙ্গুয়ার হাওর, জাদুকাটা নদী, শিমুল বাগান। টাঙ্গুয়ার হাওর ঘুরি নাই, জাদুকাটা নদী দেখে ফেলছি, শিমুল বাগান দেখে ফেলছি। এইদিকে বাকি আছে বিছনাকান্দি, রাতারগুল, জলাবন, সিলেট এগুলা বাকি আছে। হযরত শাহজালাল ও শাহপুরানের মাজার সিলেট এগুলা দেখে ফেলছি। এ হচ্ছিল তোমাদের এই ইয়াটার অ্যান্সার, ইকো ট্যুর স্পট দলগত কাজের অ্যান্সার। এছাড়াও এখানে 27 পৃষ্ঠাতে ট্যুরের সুবিধা, ইকো ট্যুরের সুবিধাটা কি আসলে এই সুবিধাগুলো এখানে দিছে, জাস্ট তোমরা পড়ে নিবা। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবা, পড়াশোনা করবা। ধন্যবাদ।